আমি মুসলমান, সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়লাম কিনা। যদি পড়তে না পারি সেই জায়গায় মন খারাপ হওয়া উচিত। কারণ আপনারা এখনো অনেকেই বয়স কম আছে, আমারও খুব একটা বেশি হয়েছে তা না, তবে আমি প্রচুর বই পড়েছি জীবনে, এখনো পড়ি, প্লাস বাস্তবের সাথে চলি, এই জন্য বাস্তব জ্ঞানটা আমার আছে। মানসিক বয়স, শারীরিক বয়স যাই থাকুক, আপনারা প্রত্যেকেই জীবনের একদম শেষ প্রান্তে যখন চলে যাবেন, বয়স হয়ে যাবে একদম শেষ প্রান্তে, তখন কিন্তু প্রত্যেকেরই একটা জায়গায় চলে আসবেন, একটা সিদ্ধান্তে আসবেন, সেটা হলো যে পৃথিবীটা আসলে কিছুই না। পৃথিবীটা হচ্ছে একটা ছলনার জায়গা, যেটা কোরআন হাদিসে বলা আছে। পৃথিবীটা হচ্ছে একটা ধোকার জায়গা, ছলনার জায়গা। এই জন্য সমাজ নিয়ে, মানুষ নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, হাজবেন্ড নিয়ে, স্ত্রী নিয়ে একটা লিমিটেশন বা সীমাবদ্ধতার মধ্যে সবকিছু নিয়ে চিন্তা করবে, বুঝতে পারছেন? আর সে ভালোবাসে বাসে না এগুলো নিয়েও টেনশন করবে না, কারণ ভালোবাসা মানদণ্ডে আনার কিন্তু একটা সিস্টেম আছে। সে আমাকে ভালোবাসে কিনা এটা যাচাই করবেন, টেস্ট করবেন একা একা, এরপরে তাকে সেইভাবে চিন্তা করবেন। ভালোবাসার একটা প্রমাণ হলো কি, কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে বিদায়ের সময় দেখবেন সে বারবার ফিরে তাকাবে। ধরেন আমি যখন দেশে যাই, টাঙ্গাইল যাই, তখন মায়ের কাছ থেকে যে আমি বিদায় নেই, তলার বারান্দায় দাঁড়িয়ে থাকে, বাড়ির সামনে বড় পুকুর আছে, এই দিকটা যখন আসি তখন কিন্তু দেখেন কয়েকবার ফিরে ফিরে তাকাই, আমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি। যখন ঢাকা চলে আসবো আর তো দেখার সুযোগ নাই। এই যে ফিরে দেখা, এই ফিরে দেখাটাই হলো ভালোবাসা। কেউ কাউকে ভালোবাসে না, ভালোবাসে না, তার একটা মানদণ্ড, এরকম 10টা মানদণ্ড আছে। এই মানদণ্ডে যদি দেখেন যে এই লোক পড়ে গেছে, তাহলে ওই লোকটারে নিয়ে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। যাক, আজকে আমরা পড়ায় ফিরে আসি। আজকের ক্লাসের পড়া কি আমরা রুটিনে দিয়ে দিয়েছি, দেখেন। দণ্ডবিধি, দণ্ডবিধি আজকে ক্লাস নাম্বার হলো 4। এখানে আজকে কি পড়ব, তার আগে মুসলমান হিসেবে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠাচ্ছি। এটা দিয়ে আমাদের ক্লাস শুরু হবে আজকের। দেখেন, একটা বিসমিল্লাহির রহমানির রহিম পেয়ে গেলেন। তারপরে পাঠাবো ক্লাস নাম্বার 4, এই লেখাটা। এগুলি কিন্তু আপনাদের সংরক্ষণ করতে হবে। ক্লাস নাম্বার 4 আজকে কি পড়ি সেটা দেখেন। ক্লাস নাম্বার 4 প্রথমে আমরা অধিকাংশ সময় এমসিকিউটা পড়ব, কিন্তু ওই সেকেন্ড এবং থার্ড স্টেজ যে আমাদের যাওয়া যাবে না। এই কারণে এমসিকিউর উপর আমাদের বেশি পড়াশোনা রাখতে হবে। এই জন্য এমসিকিউ আমাদের সময় বেশি দেওয়া আছে, দেখবেন ক্লাসের। এখন আমরা আজকে কি পড়ব সেটা বলি। পড়াটা চলে আসছে, দেখেন। আজকে আমাদের পড়ার বিষয় কি? পড়ার বিষয়টা হচ্ছে আমাদের দণ্ডবিধি আইনে বেশ কিছু বিষয়ের ব্যাখ্যা আছে, সাধারণ ব্যাখ্যা সমূহ। দণ্ডবিধি আইন 1860-এ সাধারণ ব্যাখ্যা সমূহ আছে।
6 থেকে দেখেন ধারা 6 থেকে 52 ক একদিন হিসাব করে দেখবেন এখানে বেশ অনেকগুলি ধারা, প্রায় 50টার কাছাকাছি। তাহলে দণ্ডবিধিতে আমাদের 511টা ধারা, তার মধ্যে প্রায় 50টার কাছাকাছি ধারা নিয়ে হচ্ছে আমাদের 6 থেকে 52 ক সাধারণ ব্যাখ্যা সমূহ। তাহলে এই যে শিরোনামটা সাধারণ ব্যাখ্যা সমূহ ধারা 6 হতে 52 ক, এইখানে কিন্তু দুইটা এমসিকিউ লুকায়িত আছে। খালি চোখে দেখলে, সাধারণ দৃষ্টিতে দেখলে বোঝা যাবে না, কিন্তু আইনের চশমা আমি এখন লাগিয়ে দিচ্ছি আপনাদের। এই আইনের চশমা চোখে দিলে আমরা দেখব যে সাধারণ ব্যাখ্যা সমূহ ধারা 6 হতে 52 ক, এই দুটো লাইনের মধ্যে দুটো এমসিকিউ লুকায়িত আছে এবং পরীক্ষায় আসতেও পারে। কি এমসিকিউ আসবে এটা তো কেউ বলতে পারবে না। এমসিকিউ যে কোনো প্রশ্ন। প্রথম এমসিকিউ বলি, আপনাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে সাধারণ ব্যাখ্যা সমূহ কোথায় আছে? 1 থেকে 20 ধারা, 21 থেকে 50 ধারা, না 6 হতে 52 ক ধারা? উত্তর কি হবে? সাধারণ ব্যাখ্যা সমূহ কত ধারা থেকে কত ধারায় আছে, এটা কিন্তু একটা এটা কিন্তু একটা রিলেভেন্ট এমসিকিউ কোশ্চেন, প্রাসঙ্গিক, আসতেই পারে। হ্যাঁ, এখন বিজ্ঞানে যেমন নেগেটিভ পজিটিভ আছে, বিদ্যুতের ক্ষেত্রে বিশেষ করে কারেন্ট, এরকম ভাবে প্রত্যেকটা প্রশ্নকে আপনি পজিটিভকে নেগেটিভ করবেন। এখন যদি আমরা উল্টাই দেই প্রশ্নটা, তাহলে এটাও একটা এমসিকিউ। প্রশ্ন করতে পারে এমসিকিউ যে ধারা 6 হতে 52 ক পর্যন্ত কি আছে, কি সম্পর্কে বলা আছে? কতে দিল চুরি, কতে দিল ডাকাতি, গতে দিল অপরাধজনক নরহত্যা ও খুন বা সাধারণ ব্যতিক্রম সমূহ, আত্মরক্ষার অধিকার, আর একটা পয়েন্টে দিল, নাম্বারে দিল সাধারণ ব্যাখ্যা সমূহ। তাহলে 6 থেকে 52 ক পর্যন্ত কি বলা আছে? উত্তর কি হবে? চুরি, ডাকাতি। তাহলে নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ করলে দুটো এমসিকিউ হয় কিনা বলেন? জি স্যার হয়। যে সাধারণ ব্যাখ্যা সমূহ কোথায় আছে বা কত ধারায় আছে, কত থেকে কত ধারায় আছে। আর একটা নেগেটিভ হতে পারে, অর্থাৎ উল্টো অপোজিট প্রশ্ন, ধারা 6 হতে 52 ক পর্যন্ত কি আছে। এই জন্য যেহেতু এই দুটো লাইনের মধ্যে দুটো এমসিকিউ লুকায়িত আছে, এই জন্য 1 মিনিট সময় দেওয়া গেল আপনাদেরকে। 1 মিনিটে আমি জানি কমপক্ষে 10 বার পড়া যায় আর কি। এই 10 বার পড়ে আপনি এইভাবে মুখস্থ করে ফেলেন সাধারণ ব্যাখ্যা সমূহ 6 থেকে 52 ক, সাধারণ ব্যাখ্যা সমূহ 6 হতে 52 ক। একবার দুইবার মুখস্থ করলে কিন্তু মুখস্থটা থাকবে না, ভুলে যাওয়ার প্রবণতা বেশি দেখা দিবে। কমপক্ষে 11 বার পড়বেন, 11 বার পড়ে 3 বার না দেখে লিখে ফেলবেন। 3 বার না দেখে লেখার পরে আপনি নিজে একটা লাল কলম নিয়ে নিজেই একজন শিক্ষক বা পরীক্ষক হয়ে দেখবেন ঠিক লিখছেন কিনা। এইভাবে যদি প্রস্তুতি নিতে পারেন তাহলে সেটা পরীক্ষায় পাশের জন্য গ্রহণযোগ্য হবে। আর যদি প্রস্তুতিটাই প্রত্যাখ্যাত হয় তাইলে তার পাশ করার কোনো চিন্তা ভাবনা করা যাবে না। আর এমসিকিউ পরীক্ষা দিয়ে ফেলও করা যাবে না, কারণ আমার সাথে একজন সিনিয়র, অনেক সিনিয়র, উনি আমার ব্যাচে একসাথে ল পাস করেছি। তখন ওনার বয়স প্রায় 60, আমার কম ছিল, 27 বা 28 ছিল, 26 হইতে পারে, কিন্তু ওনার ছিল আমার দ্বিগুণ বয়সের 24। উনি আমাদের উৎসাহিত করার জন্য একটা কথা বলতেন এই এলএলবি প্রিলিমিনারি পড়ার সময়, যে আমাদের মধ্যে যদি কেউ
আর আমার সাথে যদি কোনোদিন তার কোর্টে হিয়ারিং করে জজের সামনে যে আমি এক পক্ষে আর ওই ফেল করা বন্ধু, আমার ব্যাচের ফেল করা বন্ধু প্রতিপক্ষে, মামলা শুনানি শুরু হয়েছে, আমি আজকে খালি একটা কথাই বলবো যে বিজ্ঞ আদালত মজা করে এই কথাটা বলতো আর কি, যে আমি জজকে আর কিচ্ছু বলবো না, কি বলবো যে উনি একবার এই উকিল একবার ফেল করছে নিজে। আসলে জীবনে সবকিছুর স্বাদ নিতে হয়, সবকিছুর মজা নিতে হয়, কিন্তু ফেলের স্বাদ বা ফেলের মজা এইটা কখনোই নেওয়ার চেষ্টা করবেন না, ব্যতিক্রম। এই অভিজ্ঞতা দরকার নেই, ফেলের অভিজ্ঞতার দরকার আছে কিনা বলেন? ফেলের অভিজ্ঞতার দরকার নেই। এই কারণে 11 বার পড়তে হবে, 3 বার না দেখে লিখতে হবে, যদি লিখতে না পারেন আবার পড়তে হবে, আর লিখতে হবে। এই পড়ার লেখার মধ্যে অলওয়েজ থাকতে হবে, তবে পড়ার চেয়ে লেখা ভালো। একটা বিষয় মুখস্থ করে যদি বারবার লেখেন, লেখার জন্য যখন যা মনে হবে তাই লিখে ফেলবেন, এলোমেলো বিচ্ছিন্ন ভাবে। এখন সাক্ষ্য মনে হয়েছে দুইটা কথা, দুইটা লিখে ফেলবেন। এখন তামা দিয়ে এনে দুইটা প্রশ্ন মনে হয়েছে, লিখে ফেলেন। এখন নিজে নিজেকে একটা প্রশ্ন করছেন, হ্যাঁ, যে সাধারণ ব্যাখ্যা সমূহ কোথায় আছে, নিজেই লিখে ফেলেন। 6 হতে 52 ক। এখন কিন্তু একটা ম্যাজিক স্লেটের মতন পাওয়া যায়, জানেন কিনা জানি না। লেখলে আবার টান দিলে অটোমেটিক্যালি মুছে যায়। গুলিস্তান, বাইতুল মোকাররম সব জায়গায় পাওয়া যায়। জেলায় জেলায় এখন চলে যাওয়ার কথা। আগে যেমন চক দিয়ে লিখতো আবার মুছতো, অনেক কষ্ট হইতো, এরকম এখন আর হয় না। 200-250 টাকা দিয়ে এরকম একটা কিনে নেবেন, কিনে আগেই কোনো ধারা লিখবেন না, সাধারণ ব্যাখ্যা সমূহ লিখে আপনি নিজেকে যাচাই করবেন যে আমি বলতে পারি কিনা, কত থেকে কত ধারা। চুরির সংজ্ঞা লিখবেন, কত ধারা এটা বলতে পারি কিনা। যদি বলতে পারেন তখন লিখবেন, লিখে আবার মুছে দিবেন, আবার এইভাবে এরকম একটা ম্যাজিক, এরকম একটা কিছু কিনে এইটার মধ্যে আপনি প্র্যাকটিস শুরু করেন। ছাত্র সবসময় ক্লাস 1 ছাত্র, এখানে লজ্জার কিছু নাই। এই বয়সে এগুলি করতেছেন, অনেকে অনেক কথা বলবে, পাগল বলবে, লজ্জা দিবে, অপমান করবে, অনেক কিছুই করবে, কিন্তু এই আপনি যখন একজন বিজ্ঞ আইনজীবী হয়ে যাবেন আর সে যখন মামলায় পড়বে, এই লোকই তখন হাতে পায়ে ধরার জন্য, আপনার সাহায্য চাওয়ার জন্য আপনার কাছে যাবে ছুটে, যে আমারে বাঁচান। পৃথিবীতে এরকমই, এটা কে কি বললো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, সময় নষ্ট হবে। তাহলে প্রথম 2টা এমসিকিউ কিন্তু আমি বলে দিয়েছি, নিজেরা কান দিয়ে শুনে লিখেও ফেলবেন। আমি প্রথম এমসিকিউ বলেছি সাধারণ ব্যাখ্যা সমূহ কোথায় আছে, উত্তর হলো 6 হতে 52 ক ধারা। দ্বিতীয় এমসিকিউ বলেছি দণ্ডবিধির 6 হতে 52 ক ধারায় কি আছে বা কি বলা হয়েছে, কোন বিষয়ে বলা হয়েছে, উত্তর হলো সাধারণ ব্যাখ্যা সমূহ। এইবার দেখেন 6 থেকে 52 ক পর্যন্ত অনেকগুলি ধারা, অনেকগুলি সংজ্ঞা। 6 থেকে 52 ক পর্যন্ত প্রত্যেকটাতে একটা করে সংজ্ঞা আছে, তাইলে প্রায় আমি প্রথম দিনই বলেছি আমি যোগ বিয়োগে কাঁচা দুর্বল, মানে যোগ বিয়োগটা আমার ভালো লাগে না। এই জন্য নিজেরা 6 থেকে 52 ক পর্যন্ত কয়টা হয় এই যোগ বিয়োগ করে এটা বের করে নিতে, যোগটা করতে আমার খুব ভালো লাগে না। এখন আপাত দৃষ্টিতে চোখে কিন্তু আমরা দেখতেছি 6 থেকে 52 ক মোটামুটি 47-48 এরকমই হওয়ার কথা। এর মধ্যে আমরা মাত্র কয়টা সংজ্ঞা দিয়েছি বলেন তো, একটু গুনেন, কয়টা সংজ্ঞা দিয়েছি পরীক্ষার জন্য?
এই বিচারক থেকে আশ্রয় পর্যন্ত 11টা 11টা সংজ্ঞা, এবং এই 11টা সংজ্ঞা কত ধারায় আছে এইটাও কিন্তু নেগেটিভ পজিটিভ করলে 22টা হবে। প্রথম করতে পারে বিচারকের সংজ্ঞা কত ধারায় আছে, বিচারকের সংজ্ঞা কত ধারায় আছে, 19 ধারায়। এক ভুল তিনটা কি মুখস্থ করার কোনো দরকার আছে? ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা মুখস্থ থাকলেই তো যথেষ্ট, যে আর কোনো চট্টগ্রাম রাজশাহী খুলনা হবে না। আমরা যদি এখন 4টাই মুখস্থ করতে থাকি তাহলে তো ব্রেনের উপর গিয়ে চাপ করবে। আমরা মুখস্থ করব ঢাকা বাংলাদেশের রাজধানী, আর যে স্থানে নামিয়ে দিবে না কেন ওইটাই ভুল। কাজে বিচারকের সংজ্ঞা একটাই, সেটা কি? কত ধারায় বিচারকের সংজ্ঞা? 19 ধারায়। আচ্ছা, বিচার আদালতের সংজ্ঞা 20 ধারায়। 20 ধারায়। আশ্রয়ের সংজ্ঞা? আশ্রয় 52 ক ধারা। তাহলে কিছু কাজ কিন্তু নিজেদের করতে হবে। শিক্ষকের কাজ কি? শিক্ষকের কাজ হলো নাবিকের মতন, যাত্রা পথটা শুধু দেখাই দিবে, কিন্তু যাত্রা পথ পাড়ি দিতে হবে কাকে? করতে হবে কাকে? মুখস্থ করবে কে? আমিও তো মুখস্থ করার কৌশল বলে দিতে পারি, কিন্তু মুখস্থ আপনাদের মুখস্থ তো আমি করে দিতে পারবো না। একটা প্রতিশব্দ দিয়ে দিলাম, দেখেন বিচারকের আর একটা প্রতিশব্দ হলো জজ। বিচারক না এসে যদি জজের সংজ্ঞা আসে তাইলেও কি হবে? 19 ধারাই হবে। বিচার আদালতের সংজ্ঞা 20 ধারা। পরীক্ষায় প্রশ্ন করতে পারে বিচার আদালতের সংজ্ঞা কত ধারায় প্রদান করা হয়েছে? 19, 20, 21, 22। সঠিকটা বৃত্ত ভরাট করবেন। অবৈধ লাভ, অবৈধ লাভের সংজ্ঞা কত ধারায় দেওয়া হয়েছে? 20 ধারা। অসাধুভাবে, দণ্ডবিধি পড়তে গেলে কিন্তু বিভিন্ন বিষয় পড়তে গেলে মাঝে মাঝে অসাধুভাবে শব্দটা আসবে, যেমন চুরির সংজ্ঞাতে অসাধুভাবে আসবে। চুরির সংজ্ঞা, যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখল হতে অসাধুভাবে তার অনুমতি ব্যতীত কোনো অস্থাবর সম্পত্তি অপসারণ করে, অপসারণ হবে না, স্থানান্তর করে, তাহলে তাকে চুরি বলা হয়। এইখানে কিন্তু দেখেন অসাধুভাবে আসলো। দণ্ডবিধিতে বিভিন্ন সংজ্ঞায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সংজ্ঞা, বিভিন্ন শাস্তিতে অসাধুভাবে, অসাধুভাবে, অসাধুভাবে এই কথাটা বারবার আসবে। তাহলে অসাধুভাবে কাকে বলে এইটা জানা কিন্তু একজন সাধারণ আইনের ছাত্র, শিক্ষানবিশ আইনজীবী, ভবিষ্যৎ সফল আইনজীবী, প্র্যাকটিসিং লয়ার্স প্লাস বিচারক, আইনের শিক্ষক, সবার জন্যই কিন্তু এই অসাধুভাবে শব্দটা জানা বাধ্যতামূলক। এই জন্য অসাধুভাবে সংজ্ঞা আছে 24 ধারায়। পরীক্ষায় যদি প্রশ্ন আসে প্রতারণামূলক ভাবে, এই কথাটাও বারবার আসে, প্রতারণামূলক ভাবে। যেমন দণ্ডবিধির 415 ধারায় সংজ্ঞা আছে প্রতারণার সংজ্ঞা। এইখানে কিন্তু প্রতারণামূলক ভাবে কথাটা চলে আসছে, বা ছলনা করে। প্রতারণামূলক ভাবে আর একটা নাম হলো ছলনা করে। এই প্রতারণার সংজ্ঞায় এইভাবেই বলা আছে, এখানে দেখবেন প্রতারণামূলক ভাবে কথাটা চলে আসছে, যে যদি কোনো ব্যক্তি প্রতারণামূলক ভাবে বা ছলনা করে, অসাধুভাবে, এই যে এখানে অসাধুভাবে আসলো, অসাধুভাবে, ইচ্ছাকৃতভাবে, হ্যাঁ, অপর ব্যক্তিকে কোনো সম্পত্তি প্রদান করতে বাধ্য করে, অথবা এমন কাজ করতে বাধ্য করে যা সে প্রতারিত না হইলে করতো না।
এবং এর ফলে ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তির সম্পত্তি, দেহ বা মনের ক্ষতি হয়েছে। সম্পত্তি, দেহ বা মনের ক্ষতি হয়েছে। এই মনের ক্ষতিটা কিন্তু এক ধরনের প্রতারণা। এই মামলাটা সাধারণত আমরা লাভ কেস, যেটা লাভ কেস, ভালোবাসার মামলা, এই জায়গায় করতে পারি, যে সে আমার সাথে প্রতারণা করেছে, আমার সাথে সম্পর্ক করেছে, আমাকে বিয়ে করার প্রলোভন দেখিয়েছে। বিয়ে করার প্রলোভন দেখিয়ে, এখানে কিন্তু দেখেন 3টা শব্দ আছে, সম্পত্তি, দেহ, মন। অনেক সময় প্রতারক সে শুরু থেকেই জানে যে আমি প্রতারণা করব, কিন্তু সে গভীর ভালোবাসা দেখিয়ে, তার সহজ সরলতার সুযোগ নিয়ে তার মন এবং দেহ দুটোকেই নিয়ে নিয়েছে। এতদিন হয়তো আমরা জানতে পারতাম যে শুধু সম্পত্তি নিলে প্রতারণা হয়, কিন্তু 415 ধারায় যখন আমরা প্রতারণার সংজ্ঞা দেখব, এই সংজ্ঞার শেষে দেখবেন সম্পত্তি, দেহ বা মনের ক্ষতি হয়। সম্পত্তি, দেহ বা মনের ক্ষতি হয়, তাইলে সেটাই 415 ধারা অনুযায়ী প্রতারণা হবে, এবং এটার শাস্তি হচ্ছে 417 ধারায়। 420 ধারায় আর একটু ভয়াবহ বা বড় ধরনের প্রতারণা দেবে। 415 থেকে 420 পর্যন্ত দণ্ডবিধির একটানা প্রতারণা, এবং ওই জায়গায় আমরা প্রতারণামূলক ভাবে কথাটা বারবার পাবো। অন্যান্য সংজ্ঞা বা শাস্তির ধারা এগুলি তো পাবো। কাজে প্রতারণামূলক ভাবে, অসাধু ভাবে, এই কথাটা কিন্তু বারবার আসতে থাকবে। আর একটা কথা আসতে থাকবে অসাধু ভাবে, প্রতারণামূলক ভাবে। এটার একদম বিপরীত, অপোজিট যে শব্দটা, সেটা হলো সরল বিশ্বাস। এই সরল বিশ্বাসের সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কত ধারায় আছে এক নজরে দেখে নেন। সরল বিশ্বাস বা সৎ বিশ্বাস, ইংরেজি হলো গুড ফেথ, এটা কত ধারায় সরল বিশ্বাসের সংজ্ঞা? 52 ধারা স্যার। 52 ধারায়। আপনারা যখন পড়াশোনা করেন তখন শুধু এই পৃষ্ঠাটাই কিন্তু কমপক্ষে আধা ঘন্টা পড়বেন, 1 ঘন্টা পড়বেন, 2 ঘন্টা পড়বেন। তাড়াহুড়া করতে যাবেন না পড়াশোনায়। নামাজ তাড়াহুড়া করলে হবে না। এই নামাজ বস্তাবন্দি করে বান্দার মুখে আল্লাহ ছুঁড়ে মারবে। এর চেয়ে বেটার নামাজ না পড়া, এটা বেয়াদবি আর কি। মনে করেন যে আপনি আমার সাথে দেখা করতে আসলেন, এসেই শুরু করলেন, স্যার সময় নাই, স্যার চলে যাব। স্যার নাই কথা বলবে আর কি। আপনি বড় না স্যার বড়? সম্মানের দিক থেকে বলছি। স্যার আপনার বাসায় গিয়ে বলতে পারে হাতে ঘড়ি দেখে যে আমার সময় নাই, কি আপ্যায়ন করবেন তাড়াতাড়ি করেন, আমার আবার কলেজে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস নিতে হবে। স্যার বললে সেটা অশোভনীয় এবং বেআইনি হবে না, দোষণীয় হবে না। কিন্তু ছাত্র যদি বারবার বলতে থাকে স্যারের সাথে সাক্ষাৎ করে আসতে, স্যারের চেয়ে তো লক্ষ কোটি কোটি গুণ বড় হইলো সৃষ্টিকর্তা। তার সামনে নামাজে দাঁড়ায় যদি এরকম করেন তাড়াহুড়া, এই নামাজটাকে বস্তাবন্দি করে আপনার মুখে ছুঁড়ে মারা হবে। এই উদাহরণ, যে এই পড়াশোনার মধ্যেও তাড়াহুড়া করলে ফেলের সার্টিফিকেটটা বার কাউন্সিল আপনাকে ঝুলিয়ে দিবে আর কি আপনার ভাগ্যে। এই জন্য কমপক্ষে আধা ঘন্টা, আপনার এখন যতই মনে হোক এবার আসেন একটু কৌশল দিয়ে দেই, কারণ এই ধারাগুলি, এই সংজ্ঞাগুলি তো আপনি নিজেও দণ্ডবিধি বই থেকে পড়ে নিতে পারতেন। তাহলে আমার কাছে এত রাত জেগে কানের ভিতরে এরকম একটা তার লাগিয়ে, এটা তো কানের জন্য ক্ষতিকর। তারপর সেই ক্ষতিটাকে স্বীকার করে আমরা পড়তে আগ্রহী হইলাম কেন স্যারের কাছে? কিছু কৌশল পাওয়ার জন্য, পড়াটা সহজ হিসাবে বুঝে নেওয়ার জন্য। এটা যদি আমরা না করি তাহলে এত রাতে আমারই কষ্ট করার কি দরকার, আর আপনাদেরই কষ্ট দেওয়ার কি দরকার? এই জন্য এখন এই 11টা সংজ্ঞা কিভাবে মনে রাখবেন একটু সহজ করে দিচ্ছি।
ইচ্ছা করলে একটা সূত্র লিখতে পারেন, সেটা হলো বিবি অ প্রতারণামূলক ভাবে। সূত্রটা কি দাঁড়াইলো? বিবি, বিবি তো বুঝেন, বিবি মানে ওয়াইফ। টাস খেল, যারা ভালো টাস খেলছেন তারা ওখানে কিন্তু একটা বিবি কার্ড আছে নাকি টাস খেলার মধ্যে? থাকতে পারে। বিবি সরেও সরেও দুইবার আর কি, অ তারপরে হলো প্রতারণামূলক ভাবে। প্রতারণা জনক আর মূলক একই কথা, প্রতারণামূলক ভাবে বা প্রতারণা জনক ভাবে একই কথা। আগে এইটুক পাঠাই, এই একটা সূত্র পাঠাইলাম দেখেন, বিবি অ প্রতারণামূলক ভাবে। এই 10টার মধ্যে 5টা চলে গেল। আমার লক্ষ্য কিন্তু 11 কিলো যাওয়া, 11 কিলোমিটার যাওয়া। তার মধ্যে 5 কিলোমিটার আমি নিয়ে যাচ্ছি প্রথমে। বিতে কি বলেন তো? বিতে কিসের সংজ্ঞা? বিচারক। বিচারক। আর কি? বিচারালয় মানে আদালত, বিচার আদালত বা আদালত, বিচারালয়, এগুলো অনেকগুলি নাম হয়। ইংরেজিতে কোর্ট আর কি। কোর্টের বাংলা হয়, শুধু আদালত হয়, অনেক কিছুই হয়। তাহলে বিচারক আর বিচার আদালত, এই দুটার মধ্যে বি আছে কিনা দেখেন। আছে? জি আছে। আচ্ছা। আর একটাওতে কি অবৈধ লাভ, আর একটাওতে কি অসাধু ভাবে। হলো অবৈধ লাভ অসাধু ভাবে, আর তারপরে চলো প্রতারণামূলক ভাবে। এইবার আমার সাথে এখন সূত্র মুখস্থ করেন। বিবি অ প্রতারণামূলক ভাবে, বিবি অ বা সরেও সরেও প্রতারণামূলক ভাবে। এটা যখন সিরিয়াসলি মুখস্থ হয়ে যাবে তখন 5টা ধারা একসাথে মুখস্থ করবেন। এখন আবার ধারা 5টা একসাথে মুখস্থ করেন। 19, 20, 23, 24, 25। 19, 20, 23, 24, 25। এই সূত্রটা কখন কাজে লাগবে বেশি বলি, যখন আপনি হঠাৎ ভুলে যাবেন যে বিচারালয়ে কত ধারায়, তখন আপনি জানেন যে বিবি অ প্রতারণামূলক ভাবে এই 5টা 19, 20, 23, 24, 25 এই পর্যন্ত আছে। এখন আসলে প্রত্যেকটা পড়াই কিন্তু কৌশল দিয়ে মুখস্থ করতে হবে। এই দেখেন, যদি আমরা 19, 20, 23, 24, 25 এইভাবে মুখস্থ করতে যাই তাহলে মেমোরি বিট্রে করবে। বিট্রে করা মানে হলো আমাদের স্মৃতিশক্তি সহজে এটাকে অ্যাকসেপ্ট করতে চাবে না। যদি আমরা এইভাবে মুখস্থ করি কৌশল দিয়ে, তাহলে সহজে আমাদের ব্রেনটা বা আমাদের মেমোরিটা কাজ করবে। যে 19 থেকে 25 পর্যন্ত নাই কয়টা বলেন তো? 19 থেকে 25 পর্যন্ত কোন দুইটা নাই? আমার মনে হয় 21, 22 নাই নাকি? তাহলে আমরা যদি এইভাবে মুখস্থ রাখি যে এই যে বিবি অ প্রতারণামূলক ভাবে এই যে 5টা সংজ্ঞা আছে, এই 5টা সংজ্ঞা দেওয়া আছে 19 থেকে 25, নাই কত? 21, 22। তাহলে এখন আমরা যদি সূত্রটা এক জায়গায় লিখি, যেমন আমি যেটা পাঠিয়েছি দেখেন, এই সূত্রটার নিচেই 5টা ধারা। এখন মাঝখান থেকে আমি একটা বলতেছি যে প্রথম সরেও এটা কত ধারায় পড়বে দেখেন তো, সূত্র দিয়ে ধরতে পারেন কিনা?
প্রথম সরেওটা কততে পড়বে? নিচে ধারা আছে, কোন ধারাটা পড়বে দেখেন। প্রথম মানে অবৈধ লাভ, এইটা কোথায় পড়বে? কত ধারায়? 23 ধারায়। যদি বলি প্রতারণামূলক ভাবে, আপনি ভুলে গেছেন পরীক্ষার হলে, প্রতারণামূলক ভাবে কত ধারায়? 25 ধারায়। তখন মিলছে কিনা দেখেন। এই যে আমি 5টা সংজ্ঞার সূত্র বলছি, বি অ প্রতারণামূলক ভাবে, আর এই সূত্রটার দ্বারা কিন্তু আমার মুখস্থ হয়ে গেল যে কোন 5টা সংজ্ঞা। বিতে কি? বিতে কি? বিচারক। আমরা কিন্তু প্রথম দিনই বলেছি যে আপনারা ক্লাস 1 এর ছাত্র। আপনি যদি বার এট ল করতে যান ইংল্যান্ডে, ওইখানে কোনো ভাবসাব দেখাইতে যান, আপনি LLM পড়তে গেলেন, LLM, সেইখানে কোনো ভাবসাব দেখাবেন না, কারণ আপনাকে মনে করতে হবে যে আমি LLM পড়তে গেছি, তাহলে LLM এর কাছে কিন্তু আমি শিশু ছাত্র। আমি বারাট ল তে গেছি, বারাট ল কিছুই জানি না, তাহলে বারাট ল যখন পড়তে যাবেন তখন বারাট ল ক্লাসে গিয়ে আপনার ভাবসাবটা কি হবে? কোন ক্লাসের ছাত্র? কিন্তু আপনি যদি মনে করেন যে আমি LLB পাস করে অ্যাডভোকেট হয়ে 10 বছর প্র্যাকটিস করে তারপর বারাট ল করতে গেছি, আমার সে জ্ঞানী আর কেউ নাই, তাইলে একটা অহংকার সৃষ্টি হবে, আর অহংকারটা হলো পতনের মূল। এই কারণে আপনাদের ভিতরে যতই অহংকার আসুক, যে এই আশ্রয় সংজ্ঞা 52 ক ধারা আছে, এইটা এতবার পড়ার কি দরকার? এই নিজের উপরে অতি বিশ্বাস, এটা একটা ক্ষতির কারণ হয়। বিশ্বাস একমাত্র সৃষ্টিকর্তার উপর রাখতে হবে, মানুষের উপর বিশ্বাস রাখলেও প্রতারিত হওয়ার সুযোগ আছে, এছাড়া আর কোথাও এমনকি নিজের উপরও বিশ্বাস রাখা যাবে না। আস্থা রাখতে পারেন যে আমি ভালোভাবে পড়াশোনা করতেছি, পর্যাপ্ত পড়াশোনা করতেছি, আল্লাহর রহমতে আমি এক চান্সে অ্যাডভোকেট হব। তাহলে পরে সূত্রটা নিজেরা বানাইতে পারবেন কিনা? আচ্ছা, আমি আপনাদের একটু এখন মানে নিক্তির পাল্লাটাকে একটু ভারী করে দিই। 11টার মধ্যে 5টা আমার মুখস্থ হয়ে গেছে। বি অ প্রতারণামূলক ভাবে 19, 20, 21, 22 নাই, 23, 24, 25। আবার বলি, 19, 20, 21, 22 নাই, 23, 24, 25। আমরা কিন্তু মুখস্থটা করব এই কৌশলে, কিন্তু যদি আপনি এইভাবে মুখস্থ করেন 21, 19, 20, 23, 24, 25, তাহলে এটা বেশিক্ষণ থাকবে না। যোগ বিয়োগ এগুলো তো আপনারা শিখেছেন, তাহলে 19 থেকে 25 পর্যন্ত 2টা ধারা মাইনাস করে দিবেন, 21 আর 22। এই 2টা ধারাকে মাইনাস করলে যা দাঁড়ায় সেটা হলো কি? যে বিচারকের সংখ্যা কত ধারায় বলেন? 19 ধারায়। আর একটা বলে দেই, 19 ধারায়, 19 ধারা বিচারকের সংখ্যা। এটা আসলে সময় কম, আনাইলে প্রত্যেকটা ধারাই আপনাদের একটা করে উদাহরণ দিয়ে বুঝাইতাম, একটা বুঝাই আর কি। বিচারক কি বিচার করতে গিয়ে 19-20 করতে পারবে? 19-20 করতে পারবে কিনা বিচারক বিচারে? না স্যার। 19-20 করতে পারবে? একজন নিরপেক্ষ মানুষ, একজন জাস্টিস বিচারক, তারা তো 19-20 করতে পারে না। তাহলে বিচারকের ধারা 19 আছে কিনা দেখেন। 19-20, এই 19 আর 20 হলো বিচারালয়। কাজে একজন বিচারক 19-20 কখনোই করতে পারবে না বিচারে, তাহলে বিচারকের সংখ্যাটা এই 19 ধারাতেই। দিয়ে পড়ালেখা তো আপনারা আমার চেয়ে একদম কম না, প্রত্যেকেই ডিগ্রি পাস করেছেন, ল পাস করেছেন, কেউ মাস্টার্স করেছেন, কেউ আবার ডবল ট্রিপল MA পর্যন্ত থাকতে পারেন। কাজে সবকিছু মিলিয়ে নিজের যে জ্ঞান আছে সেটাকে অ্যাপ্লাই করে কিভাবে এই ধারাটাকে মনে রাখা যায়। মনে রাখার বিষয়টা কিন্তু নিজস্ব।
কিভাবে একটা মানুষ শাশুড়ি খারাপ করছে এটা আপনি মনে করেন, তাহলে এইটা সবসময় মাথায় রাখেন যে আপনি শুধু ভালো মানুষদের সাথে মিশে চলতে পারেন, শুধু ভালো মানুষদের সাথে আপনি মিলিয়ে চলতে পারেন, তাল মিলিয়ে মানিয়ে চলতে পারেন, এইটা আপনার কোনো বাহাদুরি না। আপনি যদি খারাপ মানুষদের সাথে মিলিয়ে চলতে পারেন, তাদেরকে ম্যানেজ করে চলতে পারেন, ভালো মন্দ সবাই সবার সাথে, তাহলে আপনাকে একটা পুরস্কার দেওয়া যেতে পারে। কিন্তু আপনার বক্তব্য হলো আমি ভালো মানুষদের সাথে চলি, খারাপ মানুষদের সাথে চলি না, এটা কোনো বাহাদুরির কথা না। সমাজে সবার সাথেই চলতে হবে, সবার সাথে চলতে যদি আপনি পারেন তাহলে আপনি একজন যোগ্য ব্যক্তি বলে এটা প্রমাণিত হবে। যারা জ্ঞানী মানুষ তারা দেখবেন সবার সাথে মিলা চলতে পারে। এখন যে জায়গাটা আমরা আসবো দেখেন, আমাদের পাল্লার নিতে কিন্তু আমরা পিছিয়ে আছি। 11টা সংজ্ঞা মাত্র 5টা মুখস্থ হইল। এই 5টার পর পর একটা মুখস্থ করে ফেলবেন, সেটা হলো শেষ সংজ্ঞাটা আশ্রয়। তাইলে আমাদের পাল্লাটা এখন ভারী হয়ে যাবে। 6টা মুখস্থ হয়ে গেল। আশ্রয় ফার্স্ট সংজ্ঞাটা, এই চ্যাপ্টারের শেষ ধারা যেটা, এই চ্যাপ্টারটা কিন্তু আজকে সেটা 6 থেকে 52 ক পর্যন্ত। শেষ সংজ্ঞাটার নাম কি বলেন? 52 ক ধারায় হলো শেষ সংজ্ঞা। এই শেষ সংজ্ঞাটার নাম কি? আশ্রয়। আশ্রয়। বিচারকের কাছে আমরা কি চাই বলেন? আশ্রয় চাই। তো মনে রাখতে হবে, ভাবেই আপনাকে মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো নিজে যেভাবে। তাহলে আমাদের সূত্রটা এখন কি দাঁড়াইলো বলেন? আমাদের সূত্র দাঁড়াইলো বি বি অ প্রতারণামূলক ভাবে আশ্রয়। 6টা হয়েছে কিনা? মাঝখানে যে 5টা আছে, 5টা একটা নিজেরাই সূত্র বের করেন তো। 5টা না 4টা থাকে মনে হয়। নদ, নদ মানে নদী। নদ আর নদীর মধ্যে পার্থক্য আছে। ন মনে কি হবে? নকল করা। আর দতে কি? দলিল। তাহলে নদ নাকি আর কি? অস, স্বরে দন্ত অস। তাহলে নদ অস। নদ অস। তাহলে আমার পুরা সূত্রটা কেউ বলতে পারবেন? পুরা সূত্রটা সূত্রটা নদ আর নদীর মধ্যে পার্থক্য কি? আর জানা ম্যাডাম বলেন, নদ আর নদীর মধ্যে পার্থক্য কি? জানি না। বিজ্ঞ। আপনারাই তো বলেন যে একমাত্র আইনজীবীকে বিজ্ঞ বলা হয়। এই জন্য সব বিষয়ে পড়াশোনা করবেন। বুঝাইতাম আমি, কিন্তু এখন সময় নাই, তো ওই জন্য বুঝাইতে পারতেছি না। বাংলাদেশে একটা মৃত নদী আছে, মৃত নদী বাংলাদেশে। নদী নিয়েও পড়াশোনা করতে হবে। কয়টা নদী আছে বাংলাদেশে? কয়টা নদী অভ্যন্তরীণ নদী? অভ্যন্তরীণ নদী মানে যে নদীটা শুধু বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। আর একটা নদী আছে আন্তর্জাতিক নদী, যে নদীটা 2 বা ততোধিক রাষ্ট্রের মধ্য দিয়ে প্রবাহিত। যেমন পদ্মা নদী, এই পারে এসে নাম হয়েছে পদ্মা, আর ওই পারে গিয়ে নাম হয়েছে গঙ্গা। আর এই গঙ্গা পদ্মা নদীটা জন্ম লাভ করছে হিমালয়ের গঙ্গোত্রী নামক জায়গা থেকে। এই হিমালয়ের গঙ্গোত্রী নামক জায়গা থেকে জন্ম নেওয়ার কারণেই এই গঙ্গা হয়েছে। তাহলে এটা নেপাল হয়ে, এই নদীটা নেপাল হয়ে ভারত হয়ে বাংলাদেশে এসে পতিত হয়েছে। 3টা দেশ অতিক্রম করছে। 2 বা ততোধিক হইলেই সেটা আন্তর্জাতিক নদী হয়ে যায়। বাংলাদেশে একটা মৃত নদী আছে, এই নদীর কাছেই কিন্তু
ফারজানা ম্যাডাম থাকে, প্রতিদিন এই নদী পার হয়ে কেরানীগঞ্জে যায়। এই নদীটার কি নাম বলেন? বুড়িগঙ্গা নদী স্যার। বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর কিন্তু এরকম কোনো স্রোত নাই, খরস্রোতা নাই, মরার মতন ভাঙনও খুব একটা নাই। খরস্রোতা না হইলে তো ভাঙবে না। এই নদীটা মৃত হইল কবে থেকে জানেন? হযরত শাহজালাল এই আজমেরি শরীফ বা ওই দিক থেকে যখন উনি সিলেট এসে অবস্থান নেন, তখন সিলেটে একটা কাজের জন্য কিছু পাথর এই নদী পথে পাথর আসতেছিল ভারত থেকে সিলেট শাহজালালের কাছে যাওয়ার উদ্দেশ্যে। হযরত শাহজালাল সব নদী সঠিকভাবে পাথরগুলাকে ট্রান্সফার করছে, কিন্তু বুড়িগঙ্গা নদী একটা পাথর চুরি করে রাখছিল। একটা পাথর তার পছন্দ হয়েছে বুড়িগঙ্গা নদীর, এই হযরত শাহজালালের এই পাথরটাকে আর যেতে দেয় নাই, চুরি করে রেখে দিছে। এই চুরি করার যে অভিশাপ, এই এক সময় কিন্তু বুড়িগঙ্গা নদী পদ্মা, মেঘনা, যমুনার চেয়েও বেশি স্রোত, খরস্রোতা ভাব এগুলি ছিল। কিন্তু হযরত শাহজালাল ওই দিন থেকে বা তারপর থেকে এই বুড়িগঙ্গা নদীটা মৃত হয়ে গিয়েছে। এখন বলেন তো, আমি তো এতক্ষণ আইন পড়াইলাম না, আমি নদী নিয়ে গল্প বললাম, আপনাদের কি শুনতে ইচ্ছা করছিল কিনা, এবং নদী নিয়ে যে স্যারের জ্ঞান আছে এটা বোঝা গেল কিনা? কাজেই একজন আইনজীবী মনে করেন মনে করেন একটা বিয়ে বাড়িতে অনুষ্ঠান, সেখানে সবাই দাওয়াত পাইছে, 5 জন ডাক্তার এসে বসছে, সাধারণ কিছু লোকেরাও বসছে, এখানে আপনি উকিল হিসাবে আপনিও গেছেন। এইখানে এখন এই ওপেন হার্ট সার্জারি নিয়ে কথাবার্তা উঠে গেছে, সবাই একটা ওপেন হার্ট সার্জারি পাই যেতে পারেন। তখন যদি হার্ট সার্জারি না বুঝেন, আপনি মামলার ফ্যাক্ট কি? মামলার ফ্যাক্ট হলো যে ওপেন হার্ট সার্জারিটা ডাক্তার ঠিকভাবে করে নাই, এই ওপেন হার্ট সার্জারি অপারেশন করতে গিয়ে অবহেলা করছে। এখন বলেন তো, এখানে কি ওপেন হার্ট সার্জারির উকিলের লাগবে না লাগবে না? লাগবে না বলেন? ওপেন হার্ট সার্জারি কিভাবে করে? নেটে সার্চ দিবেন, আজকেই দিবেন, আবার ভয় পেতে পারেন। ওপেন হার্ট সার্জারি, এটা ভিডিও, ওপেন হার্ট সার্জারি ভিডিও, এগুলো কিন্তু দেখার দরকার আছে জ্ঞানের জন্য। যাই হোক, আমাদের সূত্রটা যেটা দাঁড়াইলো সেই সূত্রটা আমি পাই দিই। সূত্র ভুল হইল কিনা একটু দেখেন তো কষ্ট করে। ভুল হয়েছে, ভুলটা হলো স্টেপগত ভুল, স্টেপগত ভুল। স্টেপগত যে ভুলটা ছিল সেটা একটু সংশোধন করে দিচ্ছি। এইবার হয়েছে, এইবার যেটা পাঠাইলাম, বিবি অপ্রতারণামূলক ভাবে নদ অস আর শেষে কি আশ্রয়। তাহলে এখন আপনাদের একটা পবিত্র দায়িত্ব কি? আপনাদের পবিত্র দায়িত্ব হচ্ছে নিজের জন্য না হোক, পৃথিবীতে কাজ শুধু নিজের স্বার্থ বা নিজের জন্য করার চেষ্টা করেন, তাহলে এক সময় আপনার চেয়ে স্বার্থপর লোক আর পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। নিজের স্বার্থ দেখবেন 10%, আর 90% হলো
অন্যদের ভালো লাগার জন্য কাজ করবেন। এখন দেখেন, আমি কষ্ট করে আপনাদের গবেষণা করে কৌশল দিয়ে সূত্র দিয়ে নানানভাবে এটা পড়াইলাম। এগুলি পড়াইতে বা বের করে আনতে কষ্ট হয়েছে কিনা আমার? এখন আপনি নিজের জন্য না হোক, স্যারের সম্মানের জন্য, যে স্যার আমাদেরকে কষ্ট করে পড়ায়, আমরা যদি পাশ করে দেখাই এক চান্সে অ্যাডভোকেট হয়ে, তাহলে স্যারের মাথাটা আরো উঁচু হবে। আর যদি ফেল করি তাহলে স্যারের মাথা কি হবে? নিচু হবে। তাহলে সন্তান হিসাবে আপনি, ছাত্রছাত্রী হিসাবেও একজন ছাত্রছাত্রীর একটা পবিত্র দায়িত্ব হচ্ছে স্যারের মাথাকে উঁচু রাখা। যদি না রাখতে পারেন, স্যারের মাথা যদি নিচু করে দেন, তাহলে এটা একটা অভিশাপের কারণ হবে। এই জন্য নিজের জন্য না হোক, স্যারের জন্য হইলেও শ্রদ্ধার সাথে এই 11টা ধারা এবং 11টায় যে 11টা সংজ্ঞা আছে, সব মিলে 22টা এমসিকিউ। তাহলে এখন বর্তমানে আলোচনাতে আমরা কয়টা এমসিকিউ পড়াইছি? কেউ একটা হিসাব দিতে পারবেন? কয়টা এমসিকিউ এখন পর্যন্ত পড়াইলাম? 22টি। একটু ভুল হয়ে গেছে, আগের দুইটা কিন্তু আপনি বাদ। আরো দুটো আছে, 24টি। 24। আমার জন্ম তারিখ 24শে জানুয়ারি। এই যে জন্ম তারিখের সাথে মিলে গেছে 24। 24 এমসিকিউ পড়ে ফেলছি। এখন এটা আমি তো পড়িয়ে দিলাম, এর ধরে রাখার দায়িত্ব কার বলেন তো? বাবা মা বিয়ে করাইছে, এখন বউকে ধরে রাখার দায়িত্ব বলেন? বাবা মা ভালো মেয়ে বিয়ে করাইছে, এখন প্রতি রাতে আপনি মদ খেয়ে আসেন, এসে মারধর করেন, অত্যাচার, নির্যাতন, নিষ্ঠুরতা, মুসলিম আইনের 61 আইনের 2 ধারা, নিষ্ঠুরতা প্রদর্শন করেন, এই বউ কি থাকবে? তাহলে বউকে ধরে রাখার দায়িত্ব যেমন জামাইয়ের, এই পড়াগুলা ধরে রাখার দায়িত্ব কার এখন বলেন? এই সংজ্ঞাটি, এই সাধারণ ব্যাখ্যা সমূহের এই চ্যাপ্টারটা, এটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আর আমার না। কাজে পাশ ফেলটা কিন্তু আসলে নিজের উপর নির্ভর করে। পড়লে পাস, না পড়লে ফেল, পড়লে পাস, না পড়লে ফেল, এই সূত্রটা সবসময় মাথায় রাখবেন। পড়লেই পাস, না পড়লে ফেল। আর সৃষ্টিকর্তাকে একটু খুশি রাখতে হবে, কারণ আপনি যতই পড়েন, উনি যদি বেজার হয়ে যায়, উনি যদি যতই পড়েন কোনো লাভ নেই। এবার আসে নিচে আরো কিছু এমসিকিউ আসতে পারে। ফৌজদারি অপরাধের উপাদান। আচ্ছা, অপরাধের সংজ্ঞা কত ধারায়? তো বললাম না, অপরাধের সংজ্ঞা কত ধারায়? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, অপরাধের সংজ্ঞা। 40 ধারা কিনা?